প্রিয় দর্শক মণ্ডলী, আজকের আলোচনার বিষয় হচ্ছে পশ্চিমবাংলার পঞ্চায়েতি ব্যবস্থা। কিন্তু পশ্চিমবাংলার পঞ্চায়েতি ব্যবস্থার কথা বলতে গেলে এর সঙ্গে গোটা ভারতের পঞ্চায়েতি ব্যবস্থার সঙ্গেও কিছুটা যোগ আছে। তা বর্তমানে যে পঞ্চায়েতি ব্যবস্থা চলছে এ বিষয়ে আমি কিছু বলবো না। আমি যে বিষয়ে বলতে চাই সেটি হচ্ছে যে আমাদের একটু ফিরে দেখা উচিত যে আমাদের পঞ্চায়েতি ব্যবস্থাটা আরো আগে কিরকম ছিল এবং এর ধারাবাহিক যে ক্রমবিকাশ হলো সেটার দিকেও লক্ষ্য রাখা উচিত আমাদের। কারণ এর মধ্যে দিয়ে, এই ইতিহাসের মধ্যে দিয়ে আমরা বর্তমানে অনেক কিছু মিলিয়ে নিতে পারি। প্রথমে বলি যে ভারতবর্ষে একটি সেলফ ভিলেজ অ্যাডমিনিস্ট্রেশন ছিল, অর্থাৎ স্বয়ংশাসিত গ্রাম্য প্রশাসন ব্যবস্থা এবং গ্রাম্য উৎপাদন ব্যবস্থা ছিল। কিন্তু ব্রিটিশ আসার পরে তারা যে ধরনের শাসন ব্যবস্থা প্রবর্তন করলো এবং তারা যে ধরনের ব্যবসা বাণিজ্য উৎপাদন করলো এবং আমাদের উৎপাদন ব্যবস্থার উপরে তাদের যেভাবে আইন কানুন করতে লাগলো, তার ফলে কিন্তু আমাদের গ্রাম্য উৎপাদন ব্যবস্থা ভেঙে পড়ে। যদিও সম্পূর্ণ ভেঙে পড়তে পারেনি, আমার ৩.৫ দশকের কাছাকাছি জীবনেও আমি আমার বাল্যকালের হয়ে কিশোর বয়স পর্যন্ত একেবারে ঘোর মফস্বলে গ্রাম বাংলায় গ্রাম্য উৎপাদন ব্যবস্থাটা সম্পূর্ণ তো ভেঙে যায়নি, কিছু কিছু অবশেষ তার ছিলই আর কি। গ্রামের তাঁতি, গ্রামের কলু এবং গ্রামের ময়রা বাড়িতে তারা কোনো দোকান দিয়ে নয়, অর্থাৎ গ্রাম্য উৎপাদন ব্যবস্থা। কিন্তু তারা দেখেছিল যে এই দেশে এসেছি, তারা যেমন ব্যবসা বাণিজ্যের মধ্যে লাভ করছে এবং তারা ভূমি থেকেও কর আদায় করছে, কিন্তু একদম গ্রাম স্তর পর্যন্ত যদি পথঘাট এবং প্রশাসন কিছু না থাকে তাহলে উন্নয়ন ব্যাহত হবে। সেজন্য তারা, এবং এখান থেকে কিছু কর আসতে পারে এবং যে কর দিয়ে তারা স্থানীয় সমস্যাটা মিটাবে এবং কিছু কর উপরের দিকে উঠে আসবে। অর্থাৎ নির্মম ব্যবসার পাশাপাশি নির্মম কর আদায়ের পদ্ধতির ফলেই কিন্তু এই স্থানীয় শাসক ব্যবস্থা ভেঙে পড়ে এবং ব্রিটিশের কর সংগ্রহের যে ব্যবস্থাপনা সেটা কিন্তু প্রবর্তন হয় এবং শতপ্রণোদিত হবে যে বিকেন্দ্রীকৃত গ্রামীণ ব্যবস্থা ছিল সেটা ভেঙে পড়ে। কিন্তু বাদ সাধলো হচ্ছে 1857 সালে যখন সিপাহী বিদ্রোহ হলো, তখন দেখলো যে নিচের দিক থেকে খবর আসার মতো আমাদের কিছু প্রশাসন দরকার। অর্থাৎ কিন্তু প্রশাসনের জন্য খুব বেশি খরচা করবেন না, কিন্তু প্রশাসন দরকার। এবং দিকে দিকে 1757 সালের পরে 1857 সাল নানাভাবে ব্রিটিশ রাজত্ব প্রতিষ্ঠিত করতে গিয়ে, ব্রিটিশ ব্যবস্থাকে সংহত করতে গিয়ে 100 বছর পার হয়ে গিয়েছে। এর মধ্যে ব্রিটিশদের বিরুদ্ধে নানা ক্ষোভ তৈরি হয়েছে এবং তাতে গ্রাম স্তরে কে কি ভাবছে এবং কোনো ব্রিটিশ বিরোধী কোনো রেডিক্যাল ভাবনার উদ্ভব হচ্ছে কিনা তার খবর নেওয়ার জন্যই তারা নিজেদের স্বার্থে একটা ডিসেন্ট্রালাইজ অ্যাডমিনিস্ট্রেশনের, অর্থাৎ বিকেন্দ্রীকৃত প্রশাসনের চাইলেন। কিন্তু এই বিকেন্দ্রীকৃত ব্যবস্থা কিন্তু সাধারণ জনগণের স্বার্থে নয়, এটা হচ্ছে তাদের নিজেদের স্বার্থে। অর্থাৎ তারা যে কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা তৈরি করেছেন, কেন্দ্রীভূত শাসনেরই সহায়ক হিসাবে বিকেন্দ্রীকৃত শাসন ব্যবস্থা তারা প্রবর্তন করে চাইলেন এবং তারা বিচার ব্যবস্থা প্রবর্তন করলেন, বিচারশালা প্রবর্তন করলেন। কিন্তু 1871 সালে লর্ড মেয়ো যে লোকাল গভর্নমেন্টস ফান্ড অ্যাক্ট যে আইন তৈরি করলেন এবং 1871 সালে গভর্নর কাউন্সিল তৈরি হলো। অর্থাৎ গভর্নর কাউন্সিল মানে হচ্ছে, তখনও তাদের দিল্লি এবং না কলকাতাতেই রাজধানী, কাজে গভর্নরের একটা কাউন্সিল থাকবে, সেখানে গণ্যমান্য লোকরা থাকবে এবং বিভিন্ন অফিসাররা থাকবে
এবং 1884 সালে 3 টায়ার লোকাল বডি সিস্টেম তৈরি হলো। কিন্তু সেই 3 টায়ার লোকাল বডি সিস্টেম হলো হচ্ছে একটা গভর্নরের কাউন্সিল, আর একদিকে হলো জেলা কাউন্সিল, ডিস্ট্রিক্ট কাউন্সিল, আর হচ্ছে মহকুমা কাউন্সিল। মহকুমা পর্যন্ত, গ্রাম পঞ্চায়েত স্তর পর্যন্ত কিন্তু নিয়ে যায়নি কিন্তু প্রশাসনকে। যদিও পরবর্তীকালে, আরো অনেক পরবর্তীকালে এটা গ্রাম পঞ্চায়েত স্তরে নিয়ে গিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু এইসব যে ব্রিটিশ শাসনের সাহায্যের জন্য এবং গ্রামীণ ভূস্বামী এবং ব্রিটিশ সহায়ক গণ্যমান্য ব্যক্তিদের খুশি করবার জন্য তাদের যে এই পদগুলি বিলি করা হয়েছিল, তাতে তারা এটা করেছিলেন। এটা কোনো সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে কিন্তু এটা হয়নি। এটা মূলত প্রায় মনোনয়নের ভিত্তিতেই এই লোকাল সেলফ গভর্নমেন্টগুলি অর্থাৎ স্থানীয় স্বায়ত্ত শাসনগুলি গড়ে উঠেছিল। এবং এতে শেষের দিকে চৌকিদার নিয়োগ হয়েছিল এবং সচিব নিয়োগ হয়েছিল। কিন্তু ব্রিটিশ রাজত্ব পার হয়ে কংগ্রেসেরও 25 বছর রাজত্ব এবং বামফ্রন্টেরও প্রায় 1994 সাল পর্যন্ত কিন্তু এই চৌকিদাররা কিন্তু থানা হাজিরা দিয়েছে এবং সচিবদেরও বেতন অত্যন্ত কম ছিল। বামফ্রন্ট সরকার আসার পরে তারা কিন্তু এই সচিবদের সহ পঞ্চায়েত কর্মচারীদের বেতন বাড়িয়েছে। এই 1978 সাল থেকে যে পঞ্চায়েতি ব্যবস্থা চালু হলো সে বিষয়ে পরবর্তীকালে একটি প্রতিবেদন তৈরি করব। না হলে এই যে পঞ্চায়েতের যে ব্রিটিশ শাসন থেকে যে বিকাশের যুগ, সেটা আলোচনা করলে এবং সেটা একসঙ্গে যুক্ত হলে অনেক বড় একটা অধ্যায় তৈরি হবে, কাজে সম্পূর্ণ আলোচনা করা যাবে না। এবং এমনিতেও অনেক সংক্ষেপে আলোচনা করছি। সংক্ষেপে এইটুকু বলতে চাই, প্রতিবার নিচের দিকে প্রশাসন মানুষের হাতে ক্ষমতাটা এসছে দীর্ঘ সংগ্রামের ফলে এবং শাসক শ্রেণীর অত্যন্ত প্রয়োজনের ফলে দিতে বাধ্য হয়েছে। এইভাবে মানুষ তার নিজের অধিকারকে, তার যে অধিকার সে প্রশাসনের মধ্যে কায়েম করেছে, অর্থাৎ লোকাল সেলফ গভর্নমেন্টের মধ্যে। এবং ব্রিটিশ আমলেও এবং কংগ্রেসি আমলেও 78 সালের পঞ্চায়েতি ব্যবস্থা হওয়ার পরেও অনেক সময় লেগেছে। যে পঞ্চায়েতগুলির নিজস্ব বাড়ি ছিল না, হয় কাহারও বৈঠকখানায়, কিংবা যিনি ইউনিয়ন বোর্ডের, যখন ছিল ইউনিয়ন বোর্ড নাম ছিল তখন ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের বাড়িতে, কিংবা পরবর্তীকালে যখন 14 বছরীয় অর্থাৎ 1978 সালে নির্বাচনের আগে 14 বছরীয় পঞ্চায়েত ব্যবস্থা চালু হলো, সেই সময় এই প্রধানের বাড়িতে কাজ হতো। এবং এই যে কর্মচারীদের যে অবস্থাটা, সেটা একটু আলোচনা করা দরকার। ওই ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যানই হোক আর অঞ্চল পঞ্চায়েতের প্রধানই হোক, এই চৌকিদারদের কিন্তু সকলের ক্ষেত্রে না হলেও অধিকাংশের ক্ষেত্রে কিন্তু ব্যক্তিগত কাজ করে দিতে হতো। আমি কিন্তু চৌকিদারকে প্রধানের কিন্তু বেড়া বেঁধে দিতে দেখেছি, ফুল বাগানের বেড়া বেঁধে দিতে দেখেছি। এবং থানাতে গেলেও তাদেরকে কাজ করতে হতো। থানা এবং তৎসংলগ্ন এলাকার বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ অনেক করে নিতে হতো, কারণ বিশাল শক্তি। এক একটি থানার অধীনে 10-12টি করে অঞ্চল পঞ্চায়েত, 5টির কমে কোথাও নয়, আর 14টির বেশি কোথাও নয়। কাজে এক একটা পঞ্চায়েতে প্রায় 10-12 জন, 8 জন, 10 জন, 12 জন করে চৌকিদার ছিল। আর তারা গেলে পরে সেই কাজগুলো তো এক নিমিষে হয়ে যেত। দারোগাবাবুর মনে হলো যে তার থানার প্রাঙ্গণে বিশাল মাঠ জুড়ে চোর কাটা হয়েছে, চোর কাটা তুলে ফেলতে হবে, কিংবা জঙ্গলের গাছ হয়েছে, সাপ পোকা মাকড়ের উপদ্রব, বলে দিত এর আগের বার তোমরা জঙ্গল কাটার হাতিয়ার নিয়ে আসবে, জঙ্গল পরিষ্কার করে নিত। এইভাবে এমনকি গ্রামাঞ্চলে যখন দারোগাবাবুরা যেতেন, সেই দারোগাবাবুরা আগে 78 সালের পঞ্চায়েতি ব্যবস্থার আগে গ্রামের বিভিন্ন জায়গায় রাস্তা বিচ্ছিন্ন ছিল, ছেঁড়া ছিল। সেখান থেকে গ্রামের যে বর্ষাকালের যে স্বাভাবিক জলপ্রবাহ ছিল, কিংবা বিভিন্ন
যে খাঁড়িগুলির জলপ্রবাহ ছিল সেই জায়গায় কোনো সেতু ছিল না, তার ফলে সেই জায়গাগুলি স্বল্প জল, হাঁটু জল দারোগা বাবুকে পিঠে করে পার করতে হতো, অনেক দারোগা বাবুকে, সবাইকে নয় তবে বেশিরভাগকে। একটি গল্প শোনা যায়, মজাদার গল্প, সেই সব চৌকিদারদের মুখে শুনেছি। তারা এক দারোগা বাবুকে জলের মধ্যে ইচ্ছে করে, চৌকিদার জন্য যে আমি তো ভিজবই, আমরা তো গরিব মানুষ, ভিজলে কিছু হবে না, পা পিছলে পড়ে গিয়ে, ইচ্ছে করে পড়ে গিয়ে দারোগা বাবুকে ভিজিয়ে দিয়েছিল। এটা আছে। যাই হোক, এটা হচ্ছে সেই ব্যবস্থা। এবং 1978 সাল আগে পর্যন্ত পঞ্চায়েতি ব্যবস্থায় বলা যেতে পারে প্রায় নির্বাচন নামকি বাঁচতে এবং মনোনয়নের মাধ্যমেই হতো। এবং জমিদার বাবুর ভাগ্নে, জমিদার বাবুর আত্মীয় স্বজন, গ্রামের ভূস্বামী, তাদের নিকট আত্মীয় যারা তাদের স্বার্থ রক্ষা করবে, তাদের ক্ষেত মজুর বা প্রান্তিক চাষি বা ক্ষুদ্র ব্যবসা করে যারা মাথায় করে হাট করে বেড়ায়, এই ধরনের লোকদের কিন্তু নির্বাচিত হবার কোনো অধিকার ছিল, কিন্তু সুযোগ ছিল না। আর তারা যে সে অধিকার হতে পারে, নির্বাচিত হতে পারে, সে ধারণাও তাদের ছিল না। তো যাই হোক, 1972 সালে সিদ্ধার্থ শঙ্কর রায় মন্ত্রিসভা হবার পরে পঞ্চায়েত মন্ত্রী হলেন সুব্রত মুখার্জি, যিনি মমতা ব্যানার্জির 11 সালের যে পরে যে তৃণমূলের সরকার এসলো তাতেও তিনি মন্ত্রী ছিলেন। এবং তিনি তখন 1973 সালে পঞ্চায়েত সংশোধনী আইন তৈরি করলেন। সমস্ত কিছু ব্যবস্থা হলো, কিন্তু পঞ্চায়েত নির্বাচন হলো না। তার কারণ 47 to 77 দীর্ঘ 30 বছরে কংগ্রেস দেশ শাসন করার পরে যেমন অনেক কিছু করেছেন, কিন্তু দীর্ঘ ক্ষমতায় থাকার ফলে যে হারে উন্নতি হওয়া দরকার ছিল ভারতবর্ষে সেই হারে হয়নি। অন্যান্য দেশ যে হারে এগিয়ে গেছে, তারকে ইংরেজিতে যাকে বলা হয় যে অ্যান্টি ইনকামবেন্সি, অর্থাৎ সরকার বিরোধী যে মনোভাব তৈরি হয়েছিল, তারপরে তারা ভয় পেয়ে আইন তৈরি করলেও পঞ্চায়েত নির্বাচনকে কিন্তু কার্যকরী করতে পারেনি বা নির্বাচন করেনি, ছিলই সেখানে। তো কাজেই সর্বপ্রথম 1978 সালে পশ্চিমবাংলায় সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে এবং গ্রামের একদম ভূমিহীন ক্ষেত মজুর থেকে, প্রান্তিক চাষি থেকে, ভাগ চাষি থেকে, ছোট্ট ব্যবসায়ী থেকে, ক্ষেত মজুরের ঘর থেকে নির্বাচিত হলেন প্রতিনিধি, এবং তারা দেশ শাসন করার, পরিচালনার অধিকার পেলেন, নিজের রাস্তা নিজে সারাবার অধিকার পেলেন। কিন্তু তার পরবর্তীকালে দীর্ঘকাল আজও পর্যন্ত সেই ব্যবস্থা আছে। সেই ব্যবস্থা যেমন অনেক উন্নতি করেছে পশ্চিমবাংলার, এবং দেখা গেল যে 1973 সালে মানে পরবর্তীকালে যখন রাজীব গান্ধী ক্ষমতায় আসলেন, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে এবং পশ্চিমবাংলার পঞ্চায়েতি ব্যবস্থা তখন দেখলেন তার একটা গুণ ছিল, ভালোটাকে তিনি ভালো বলতেন, এবং তিনি বললেন এটা তো খুব ভালো ব্যবস্থা, আপনারা ভালো করেছেন। তিনি সংবিধান সংশোধন করলেন এবং গোটা ভারতবর্ষে 73তম এবং 74তম সংবিধান সংশোধনের মধ্যে দিয়ে, অর্থাৎ লোকাল সেলফ গভর্নমেন্ট, অর্থাৎ নিচের স্বায়ত্তশাসিত সংস্থাগুলির নির্বাচনকে কিন্তু নির্ধারিত বাধ্যতামূলক করলেন। বাধ্যতামূলক করলে অনেক গড়িমসির মধ্যে দিয়ে একটু পরে নির্বাচনগুলি সাধিত হয়েছে। সাধিত হলেও পশ্চিম বাংলার মতো যেরকম সাধারণ মানুষরা নির্বাচিত হন, একদম ক্ষেত মজুর পর্যন্ত নির্বাচিত হতে পারেন, সেই ব্যবস্থা হয়নি। সেখানে কিছু কিছু জায়গায় হয়েছে যেখানে শ্রমজীবী মানুষের সংগঠন আছে, সেই সংগঠনে যে তারা নির্বাচন করে নিজেদের প্রতিনিধিকে নির্বাচন করতে পেরেছেন, কিন্তু সর্বত্র তা হয়নি। এবং হলেও জেলা লেভেল, অর্থাৎ জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি বা অন্যান্য জায়গায় মন্ডল পঞ্চায়েত বলা হয়, মন্ডল পঞ্চায়েত যে গুরুত্ব পেয়েছে সেই গুরুত্ব কিন্তু তারা কিন্তু গ্রাম পঞ্চায়েত স্তরে ততটা পায়নি। এবং অন্যান্য জায়গায় যে নির্বাচনের যে খবর পাওয়া যায়, সেখানে দেখা যায় যে প্রধানের পরিবর্তে তার স্বামীরাই সমস্ত কিছু কাজ করেন, এমনকি প্রধানের কাজ করেন, এমনকি আমলারাও তাদের সম্ভাষণ করে দেন, প্রধান কা পতিজি বলিয়ে। অর্থাৎ সেটি একটি পথ,
প্রধানের প্রতিজিও একটি প্রশাসনের একটা অলিখিত পদও তৈরি হয়ে গেছে সেখানে। আজও চলছে কিনা জানি না, কয়েক বছর আগে কাজে দেখেছি, এবং পঞ্চায়েতের যে বিভিন্ন পত্রপত্রিকা বেরোয় তাতে দেখেছি হায়দ্রাবাদে যে পঞ্চায়েত প্রশিক্ষণের যে কেন্দ্র আছে এবং অন্যান্য যে পঞ্চায়েত বিষয়ক যে পত্রিকাগুলি বেরোয় তার মধ্যে দিয়ে এই বিষয়গুলি জানা গেছে। তা প্রত্যাশা করি পশ্চিমবাংলায় বিকেন্দ্রীকৃত ব্যবস্থায় যেমন অনেক উন্নতি হয়েছে, কিন্তু কাজ করলে কিছু ত্রুটি বিচ্যুতি হয়, সকল মানুষ সেই কাজের উপযোগী হয়ে তৈরি করে আসে না। এই কর্মযজ্ঞ যেমন সাধিত হয়েছে, এই কর্মযজ্ঞের মধ্যে দিয়ে কিন্তু যে স্বরাজ পেয়েছিল, স্বাধীনতা পেয়েছিল গ্রাম পঞ্চায়েতগুলি, তাদের কিছু কিছু ভুলের জন্য বামফ্রন্ট সরকারের আমলেই শেষের দিকে ক্ষমতা কিন্তু অনেকটা কিন্তু আমলাতন্ত্রের হাতে চলে গেছে। অর্থাৎ পঞ্চায়েতের হাতে ক্ষমতা থাকলেও আমলাদের হাতেও প্রচুর ক্ষমতা গ্রাম পঞ্চায়েতে চলে গেছে কিছু ভুলের জন্য। অর্থাৎ রাজ্যগতভাবে প্রশাসনিকভাবে সেই ক্ষমতা আমলাদের হাতে তুলে দিতে বাধ্য হয়েছে। ভারতবর্ষের অন্যান্য ক্ষেত্রে সেটা হয়েছে কিনা জানি না। কাজেই পরবর্তীকালে গ্রাম পঞ্চায়েত পশ্চিমবাংলায় যেহেতু আলোচনার বিষয়বস্তু, সেহেতু পশ্চিমবাংলায় গ্রাম পঞ্চায়েত ক্ষমতা পেয়ে, যে সাধারণ মানুষ ক্ষমতা পেয়ে 1978 সালের পরে আজ পর্যন্ত যে উন্নয়নগুলি হয়েছে, যে সুবিধাগুলি পেয়েছে, যে মানুষের যে অধিকার প্রতিষ্ঠিত হয়েছে সেটা যেমন হয়েছে, এবং সামান্য কাজ করতে গিয়ে যে ত্রুটি বিচ্যুতিগুলি হয়েছে, এর পরবর্তীকালে কখনো কোনো প্রতিবেদনের মধ্যে দিয়ে সেটি প্রকাশ করব, বা এর পরবর্তী প্রতিবেদনও সেটি হতে পারে। আমার আলোচনাকে আর দীর্ঘায়িত করতে চাই না। আপনারা এই প্রতিবেদনের উপরে পছন্দ হলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন।